সকাল সকাল গ্রামের দৃশ্যটা যেন কোনো রঙিন উৎসবের ক্যানভাস। চারিদিকে রাস্তাঘাটে মানুষের আনাগোনা, রিকশার টুংটাং শব্দ আর মাইকে বাজতে থাকা বৈশাখীর চেনা সুরে চারপাশ মুখরিত। আজ গ্রামে পয়লা বৈশাখ। চারিদিকে তাকালেই চোখে পড়ছে রঙিন পাঞ্জাবি পরা ছেলেদের দল আর লাল সাদা শাড়িতে সেজে গুজে বের হওয়া চঞ্চল মেয়েরা। কারোর হাতে পায়ে গাঢ় লাল আলতা, কারোর এলো চুলে যত্নে জড়ানো সুগন্ধি গাছরা, আবার কারোর চুলে পরিপাটি করে বাঁধা লম্বা বিনুনি। চৌধুরী বাড়িটাও আজ এক অপূর্ব সাজে সেজেছে। শুভ্র, হৃদি, পাখি আর মিহি বাড়ির সব মেয়েরা সকাল সকাল স্নান সেরে সাজসজ্জায় মেতে উঠেছে। সবাই একই রকম শুভ্র সাদা রঙের লাল পাড় দেওয়া সুতির শাড়ি পরেছে। পায়ের গোড়ালি আলগোছে দেখা যায়। এমন সামান্য উঁচু করে পরা শাড়িতে ওদের এক একজনকে যেন এক একটা জীবন্ত প্রতিমা মনে হচ্ছে। প্রত্যেকের হাতে তার পায়ে আলতার আলাপন আঁকা। হৃদি নিজের লম্বা ঘন চুল দুটোকে যত্ন করে বেনুনি গেটে ফিতে দিয়ে বেঁধে দুই পাশে ঝুলিয়ে দিয়েছে। ওর এক হাতে এক গুচ্ছ ধপধপে সাদা কাচের চুড়ি, আর অন্য হাতে টকটকে লাল কাচের চুড়ি, রিনিঝিনির শব্দ। কপালে ছোট্ট একটা লাল টিপ, আর চোখে গাঢ় কাজলে বৈশাখের এই স্নিগ্ধ সকালে হৃদি যেন অন্য এক রূপ ধারণ করেছে। বাড়ির প্রত্যেকটা কোণে আজ নতুন বছরের আনন্দ আর বাঙালি ঐতিহ্যের ঘ্রাণ মিশে আছে। শুভ্রা অপলক চোখে হৃদির দিকে তাকিয়ে থেকে মুগ্ধ গলায় বলল, হৃদি, বিশ্বাস করবি না, যা লাগছে তোকে তোকে এভাবে দেখে আমি নিজেই তো শেষ হয়ে যাচ্ছি রে। হৃদি হাসি মুখে পাল্টা জবাব দিল, আর তোকে তো একদম আঙুর ফলের মতো মিষ্টি লাগছে, মনে হচ্ছে টুক করে খেয়ে ফেলি। শুভ্রা নিজের সাজের উপর হাত বুলিয়ে লাজুক হেসে জিজ্ঞাসা করল, সত্যি আমাকে অনেক সুন্দর লাগছে। হৃদি ওর হাত দুটো জড়িয়ে ধরে বলল, সুন্দরের চেয়েও বেশি কিছু, যা মুখে বলে বোঝানো সম্ভব না। পাশ থেকে মিহি আর পাখি দুজনে ঠোঁট উল্টে একসাথে বলে উঠল। হৃদি আর শুভ্রা হেসে ওদের দুজনকে জড়িয়ে ধরে একসাথেই বলল, আরে ধুর, শাড়ি পরে সব বাঙালি মেয়েদেরই অপূর্ব অপার্থিব লাগে। শুভ্রা খুশিতে আত্মহারা হয়ে নিজের একটা বেনুনি ধরে নেচে উঠে বলল, আমি আর এক মুহূর্তও ঘরে থাকবো না, চল বাড়ির সবাইকে দেখে আসি আমাকে কেমন লাগছে। বলেই শুভ্রা ঝড়ের বেগে উঠানে বেরিয়ে পড়ল। উঠানে তখন লোকের লোকারণ্য। পাড়ার প্রতিবেশীরা গোল হয়ে বসে পয়লা বৈশাখের আড্ডায় মেতেছে। শুভ্রা ওর চপলতা দিয়ে সবাইকে মাতিয়ে রাখল। পাখি আর মিহিও ওর পিছু পিছু গিয়ে সবাইকে নিজেদের সাজ দেখাতে লাগলো। কিন্তু ঘরের দরজার আড়ালে হৃদি দাঁড়িয়ে রইল মূর্তির মতো। ওর বুকটা তখন কামড়ের হাঁপাড়ের মতো ধকধক করছে। ও তো শাড়ি পরেছে, কিন্তু আজ এই শাড়িটা ওর ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুভ্র যদি কোনোভাবে ওকে দেখে ফেলে তবে কি হবে? শুভ্র তো কড়াভাবে নিষেধ করেছিল ওকে শাড়ি না পরতে, কিন্তু বৈশাখের আমেজ আর বন্ধুদের আবদারে ও সব বারণ ভুলে শাড়িটা পরেই ফেলেছে। এখন কি করবে ও? হৃদি এবার জানালা দিয়ে আর চোখে বাইরে তাকাচ্ছে, আবার নিজের পরনের শাড়ির কুচিগুলো টেনে ঠিক করছে। যদি এই মুহূর্তে শুভ্রর সামনে চলে আসে তবে ওর কপালে যে আজ বড় ভোগান্তি আছে সেটা ও হাড়ে মাসেই টের পাচ্ছে। ও যেন এক পা সামনে বাড়াতে গিয়েও 10 পা পিছিয়ে আসছে। আনন্দের আতিশয্যে শুভ্রার হঠাৎ ফুলের কথা মনে হলো। বিনুনিতে একটা টকটকে লাল ফুল গেঁথে দিলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। শাড়ির কুচি এক হাতে শক্ত করে ধরে ও দৌড় লাগালো ছাদের দিকে। ও সেই চপল দৌড়ে তালে পায়ের নূপুর আর হাতের কাচের চুড়ি রিনিঝিনি শব্দে যেন পুরো বাড়ি মুখরিত হয়ে উঠল। দৌড়াতে দৌড়াতে শুভ্রা যখন ছাদের
দোরগোড়ায় এসে পৌঁছালো। ঠিক সেই মুহূর্তে ছাদ থেকে ঈশান নামছিল। শুভ্রার উত্তেজনার চোটে নিজের পায়ের গতি আর থামাতে পারল না। ও এমন এক দৌড় দিয়েছে যে সামনে ঈশানকে দেখে থমকে দাঁড়ানোর আগেই সজোরে ধাক্কা খেলো ওর সাথে। মুহূর্তের মধ্যেই শুভ্রা ভারসাম্য হারিয়ে ধপাস করে ছাদের মেঝেতে সোজা ঈশানের উপর আছড়ে পড়ল। ঈশান এই আকস্মিক পতনে কোমরের ব্যথায় হাত দেয় ও মা গো! বলে বিকট স্বরে চিৎকার করে উঠল। শুভ্র ভয়ে আর লজ্জায় নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। ও ভাবতেও পারেনি ফুলের খোঁজে এসে এমন এক তুলকালাম কাণ্ড ঘটিয়ে বসবে। এইদিকে ঈশানের উপর ওভাবে পড়ে থাকায় শুভ্রার হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এসেছে। ঈশান বেশ বিরক্ত হয়ে শুভ্রার দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ওর চোখ দুটো শুভ্রার উপর পড়ে স্থির হয়ে গেল। মনের ভিতর থাকা সব কথা যেন নিমিষেই নাড়িতে আটকে গেল ওর। ঈশান একদম হাঁ করে শুভ্রার মুখের দিকে তাকিয়ে রইল। শুভ্রার ওই শান্ত বন্ধ থাকা মুখ, চোখের গাঢ় কাজল, ঠোঁটে আলতো লিপস্টিকের ছোঁয়া আর কপালে থাকা ছোট্ট লাল টিপ, সব মিলিয়ে ঈশানের মনে হতে লাগলো আসমান থেকে কোনো এক পরী সরাসরি ওর বুকের উপর এসে পড়েছে। ঈশানের বারবার মনে হচ্ছে এটা নিশ্চিত কোনো ভুল, এটা শুভ্রা হতেই পারে না, এটা নির্ঘাত কোনো স্বর্গীয় পরী। শুভ্রাও ধীরে ধীরে ওর চোখের পাতা ফেলে তাকালো। চোখ খুলতেই ওর দৃষ্টি নিবদ্ধ হলো ঈশানের চোখের গভীরে। দুজনেই যেন এক পলকে সব ভুলে গেল যে ওরা এই মুহূর্তে ছাদের কোঠরে মেঝেতে বিচ্ছিরিভাবে শুয়ে আছে। চারপাশে দুনিয়ায় যেন ওদের কাছে থমকে গেছে। বেশ কিছুক্ষণ পর শুভ্রার ঘোর কাটল। ঈশানকে ওভাবে হাঁ করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ও প্রচণ্ড লজ্জা পেল। পরিস্থিতি সামাল দিতে শুভ্রা হালকা করে একটা গলা খাকারি দিল। সাথে সাথে ঈশানেরও মোহ ভেঙে গেল। ও যেন বাস্তবে ফিরে আসলো। শুভ্রা তড়িঘড়ি করে ঈশানের উপর থেকে উঠে দাঁড়িয়ে নিজের পরনের শাড়ির কুচিগুলো ঠিকঠাক করে নিল। ঈশানও অপ্রস্তুত হয়ে নিজের পিঠের ধুলো ঝাড়তে শুরু করলো। শুভ্রা অপরাধী মুখ করে ঈশানের দিকে তাকিয়ে কণ্ঠিত সুরে বলল, সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। আসলে আমি খেয়াল করি নাই। ঈশান এবার আরও গভীর করে শুভ্রকে খেয়াল করলো। পরনে ধপধপে সাদা আর লাল পাড়ের শাড়ি, দুই পায়ে আর হাতের তালুতে সতেজ আলতার গাঢ় লাল আভা, দুই হাতে লাল সাদা কাচের চুড়ি, রিনিঝিনি সাজ, সব মিলিয়ে ঈশানের মনে হতে লাগলো ও নিজেই যেন কোনো এক মায়াবী ঘোরে তলিয়ে যাচ্ছে। ও বুঝতে পারল এখানে বেশিক্ষণ থাকা ওর জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়াই বুদ্ধিমানের কাজ হবে। ঈশান শুভ্রার দিকে তাকিয়ে আলতো এক চিলতে হাসি দিয়ে ছাদ থেকে নামার উদ্দেশ্যে পা বাড়ালো। ঠিক তখনই শুভ্রা চপল কণ্ঠে বলে উঠল, ভাইয়া দাঁড়ান, আমাকে কেমন লাগছে বলবেন না? ঈশান না চাইতেও নিজে নিজে বিড়বিড় করে বলে উঠল, সুন্দর, এত সুন্দর যে সেই সৌন্দর্যই জ্বলছি আমি। শুভ্রা কথাগুলো পরিষ্কার শুনতে পেল না। ও বেশ কৌতূহল নিয়ে ঈশানের দিকে এগিয়ে এসে বলল, হ্যাঁ ঈশান ভাইয়া, কিছু বললেন? ঈশান সাথে সাথে নিজেকে সামাল দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। একটু অপ্রস্তুত গলায় বলল, না না, বললাম অনেক সুন্দর লাগছে তোমাকে, এখন আমি আসি। ঈশান আবারও যেতে নিলে আচমকা শুভ্র ওর হাতটা ধরে ফেলল। অনুরোধের সুরে মায়াবী গলায় বলল, আসলে ভাইয়া, আমি একটা ফুল তুলতে চাই, কিন্তু গাছটাতে অনেক বড় বড় কাঁটা, ভয় লাগে যদি ফুটে যায়। প্লিজ আপনি একটা তুলে দিবেন প্লিজ। শুভ্রার সেই নরম হাতের স্পর্শে ঈশানের সারা শরীর মুহূর্তের মধ্যে বিদ্যুৎ চমকের মতো এক শিহরণ খেলে গেল। ও তড়িঘড়ি করে শুভ্রার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, শুভ্রা, আমার কাজ আছে, আর তুমি তুলো না। তুলতে না পারলে নেমে আসো, তোলার দরকার নেই। শুভ্রার সাথে সাথেই
অভিমানে মুখটা কালো করে ফেলল। ধীর গলায় বলল, এইভাবে বলতে পারলেন? আমি কি মহা বড় কোনো কাজ দিয়েছি? শুধু একটা ফুলই তো তুলে দিতে বলেছি। ঠিক আছে, লাগবে না, চলে যান আপনি। বলেই শুভ্রা ছাদের কোণে থাকা গোলাপ ফুলের গাছটার কাছে চলে গেল। গাছটা বেশ বড় আর তীক্ষ্ণ সব কাঁটায় ভরা। শুভ্রা মনে মনে প্রচণ্ড ভয় পাচ্ছে, যদি কাঁটা ফুটে যায়। তবুও সে সাহস সঞ্চয় করে কাঁটার ভিতর দিয়ে হাত বাড়িয়ে একটা ফুল তোলার চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই ওর হাতটা থমকে গেল। মনে হলো ওর বিনুনিতে কেউ খুব কোমলভাবে কিছু একটা গুঁজে দিল। ও অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে পিছনেই ঈশান দাঁড়িয়ে। ঈশান খুব যত্ন করে শুভ্রার বিনুনিতে একটা ধপধপে সাদা বেলি ফুলের গাছটা সুন্দর করে পরিয়ে দিয়েছে। শুভ্রা কয়েক মুহূর্তের জন্য একদম স্তব্ধ হয়ে গেল। গাছটাটা লাগানো শেষ করে ঈশান মৃদু স্বরে বলল, এবার সত্যিই অনেক সুন্দর লাগছে। শুভ্রা বিস্ময় কাটিয়ে অস্পষ্ট স্বরে বলল, আপনি গাজরা কোথায় পেলেন? ঈশান একটু রহস্যময় হাসি দিয়ে বলল। তা তোমার না জানলেও চলবে। শুভ্রা এক পলক খুশি হয়ে উজ্জ্বল চোখে তাকিয়ে বলল, আমার জন্য কিনেছেন? ঈশান নির্লিপ্তভাবে শীষ বাজাতে বাজাতে ছাদ থেকে নামতে নামতে বলল, আমি কোন দুঃখে তোমার জন্য গাছটা কিনতে যাব? গাছটা কোত্থেকে আসলো? এসব ফালতু চিন্তা ঝেড়ে নিচেই নেমে আসো। ওদিকে চৌধুরী বাড়ির সবাই মিলে যাওয়ার জন্য একদম রেডি। শুভ্র পরিপাটি হয়ে রুম থেকে বের হলো। ও আজ কুচকুচে কালো শার্ট আর কালো প্যান্ট পরেছে। ওর সেই সহজাত শ্যামবর্ণ গায়ের রঙে কালো পোশাকটা যেন এক অদ্ভুত আভিজাত্য এনে দিয়েছে। মনে হচ্ছে কোনো এক গ্রিক দেবতার ভাস্কর্য সজীব হয়ে উঠেছে। ওর বাহুর পেশিগুলো কালো শার্টের ভাঁজে ভাঁজে খেলা করছে। বাঁ হাতে একটা আভিজাত্যপূর্ণ স্মার্ট ওয়াচ, চোখে কালো নীল শেডের সানগ্লাস, শার্টের হাতা কুনুই পর্যন্ত নিখুঁতভাবে গোটানো, আর উপরের দুটো বোতাম খোলা। ওর বুকের খোলা অংশটুকু থেকে যেন এক অদ্ভুত পৌরস্যের ঘ্রাণ ছড়াচ্ছে। সব মিলিয়ে ওকে দেখে মনে হচ্ছে কোনো এক রহস্যময় ধরাছোঁয়ার বাহিরে সুদর্শন সিনেমার হিরো। শুভ্রকে দেখে রিফাত হাসি মুখে ওর ঘাড়ে একটা চাপড় মেরে বলল, কিরে হিরো, মেয়ে পটানোর ধান্দা নাকি? শুভ্র চোখ থেকে সানগ্লাস খুলে নাক মুখ কুঁচকে চরম বিরক্তি সুরে বলল। ডিসগাস্টিং। রিফাত টিপ্নি কেটে বলল, হ্যাঁ, তার জন্যই তো একদম হিরো সেজে এসেছিস। বুঝি না শালা, তুই যে তলে তলে নৌকা চালাস। শুভ্র এবার মার মুখী হয়ে বিরক্ত গলায় বলল। বেশি কথা বললে থাপ্পড়ে দাঁত ফেলে দেব। রিফাত আর শুভ্রের খুনসুটির মাঝেই সোহান চৌধুরী বেশ চিন্তিত গলায় বলে উঠলেন, রেডি কোথায়? সবাই রেডি? ও কই? ইকবাল এহেসান চারিদিকে একবার চাতক পাখির মতো চোখ বুলিয়ে নিলেন, কিন্তু রিদিকে কোথাও দেখতে পেলেন না। তিনি শুভ্রার দিকে তাকিয়ে কিছুটা অস্থির হয়ে জিজ্ঞাসা করলেন, শুভ্রা রেডি না তোমাদের সাথেই রেডি হলো? তাহলে ও কই গেল? শুভ্রা নিজেও বেশ অবাক হয়ে বলল, হ্যাঁ ফুপাসু, আমিও তো বুঝতে পারছি না ও আমার কোথায় হাওয়া হয়ে গেল। চারপাশে একটা চাপা টেনশন ছড়িয়ে পড়ল। শুভ্র এবার ধীরস্থিরভাবে নিজের হাতের শার্টের ওয়াশটার দিকে তাকালো। ওর সেই পৌরুষদীপ্ত শ্যামবর্ণের কপালে চিন্তার ভাঁজগুলো আরও গাঢ় হয়ে ফুটে উঠল। চারপাশে হইচই থামিয়ে সবার উদ্দেশ্যে অত্যন্ত শান্ত কিন্তু গম্ভীর তপ্তস্বরে বলল, আমি দেখছি, তোমরা দাঁড়াও। বলেই শুভ্র বাড়ির ভিতরের দিকে পা বাড়ালো। ওর ভারী জুতার প্রতিটা কদম যখন মেঝের উপর পড়ছে, সেই দাপুটের শব্দে মনে হচ্ছে পুরো বাড়িটা যেন এক অজানা থমথমে আতঙ্কে কেঁপে উঠছে। সেই অতি পরিচিত পদধ্বনি রুমের কাচুমাচু হয়ে বসে থাকা হৃদির কানে পৌঁছাতেই ওর কলিজাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। ও এখন নিশ্চিত এই শব্দ শুধু শুভ্রের জুতোর থেকে আসতে পারে। শুভ্র যদি এই মুহূর্তে রুমে ঢুকে ওকে শাড়ি পরা অবস্থায় দেখে ফেলে, তবে আজ নির্ঘাত প্রলয় ঘটবে।
ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে রীতি তড়িঘড়ি করে খাটের নিচে ঘুটঘুটে অন্ধকারে গিয়ে লুকিয়ে পড়ল। ও মনে মনে শুধু এটাই দোয়া করছে যে শুভ্র যেন ওকে না দেখে চলে যায়। শুভ্র বেরিয়ে গেলেই ও আগে এই কাল শাড়িটা গা থেকে নামাবে। শুভ্র ঘরে ঢুকলো, চারপাশটা বাজের মতো তীক্ষ্ণ নজরে একবার ঘুরে দেখল, কিন্তু পুরো ঘর শুনশান খালি। এদিকে খাটের নিচে হৃদি কুকুরে একদম দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে আছে। ওর বুকের ভিতর তখন যেন কেউ বিরামহীন ড্রাম পেটাচ্ছে। নিঃশ্বাস নিতেও ওর ভয় হচ্ছে, যদি শুভ্র শুনে ফেলে। ওই স্পষ্ট দেখতে পাচ্ছে শুভ্রের সেই পালিশ করা কুচকুচে কালো জুতো দুটো। শুভ্র ধীর পায়ে হাঁটতে হাঁটতে বারান্দার দিকে গেল। না, সেখানেও জনমানবের চিহ্ন নেই। শুভ্রর কপালে অসন্তোষের ভাঁজ পড়ল। ও যখন ব্যর্থ হয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নেবে, ঠিক তখনই এক পলকের জন্য ওর কানে একজোড়া কাচের চুড়ি অতিক্ষীণ টুংটাং শব্দ ভেসে এলো। হৃদি ভয়ে নিজের হাত নাড়াতে গিয়ে অজান্তেই এই বিপদ ঘটিয়ে ফেলেছে। শব্দটা বাতাসের মতো পাতলা হলেও শুভ্রর মতো মানুষের কান এড়াতে পারল না। ও মুহূর্তেই পাথরের মতো থমকে দাঁড়িয়ে পড়ল। ওর তীক্ষ্ণ দৃষ্টি এবার তীরের মতো বিঁধল খাটের নিচের সেই অন্ধকার কোণাটায়। শুভ্রের ওষ্ঠধারে এক চিলতে রহস্যময় কিন্তু কঠিন হাসি ফুটে উঠল। শুভ্রের ওষ্ঠধারে এক চিলতে রহস্যময় কিন্তু কঠিন হাসি ফুটে উঠল। শুভ্রর প্যান্টের পকেটে দুই হাত ঢুকিয়ে বেশ আয়েশ করে দাঁড়ালো। ওর ঠোঁটে একটা তাচ্ছিল্যের শীষ, যা এই নিস্তব্ধ ঘরে হৃদির কানে তীরের মতো বিচ্ছে। সে খুব শান্ত কিন্তু তপ্ত স্বরে বলল, নিজে বের হয়ে আসবি নাকি টেনে বের করব? শুভ্র সে বরফ শীতল কণ্ঠ কানে আসতেই হৃদির মনে হলো কেউ ওর বুকের উপর আস্ত একটা পাথর ছুঁড়ে মেরেছে। লোকটা বুঝলো কিভাবে যে ও এই খাটের নিচে ঘাপটি মেরে আছে? হৃদি তবুও বের হলো না। ভয়ের চোটে খাটের নিচে ঘুটঘুটে অন্ধকারে আরও বেশি আষ্টে পিষ্টে জড়িয়ে বসে রইল। ওর কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। শুভ্র এবার দারাজ গলায় ঘোষণা করল, আমি 1 থেকে 5 গুনবো, এর মধ্যে যদি না বের হোস তবে আজ তোর কপালে নির্ঘাত চরম ভোগান্তি আছে। বলেই শুভ্র ধীরালয়ে গুনতে শুরু করলো। প্রতিটা সংখ্যার সাথে সাথে হৃদির হৃৎপিণ্ড যেন লাফিয়ে গলার কাছে চলে আসছে। প্রতিটা সেকেন্ড যেন এক একটা যুগ। 1 2 3 4 5 5 বলার আগেই হৃদি তড়িঘড়ি করে খাটের নিচ থেকে বেরিয়ে এলো। এক মুহূর্ত দেরি না করে ও সোজা হয়ে দাঁড়িয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। ওর পরনে শাড়ির কুচিগুলো অবিন্যস্ত, হাতের কাছের চুড়িগুলো ভয়ে থরথর করে কাঁপছে। ও কাঁপা কাঁপা গলায় এক নিঃশ্বাসে বলতে শুরু করলো, বিশ্বাস করুন ভাইয়া, আমি আমি শাড়ি পরতে চাইনি, সবাই অনেক জোর করেছে, তাই মাথা কাজ করেনি, পরে ফেলেছি আমি। কিন্তু আমি এখনো পর্যন্ত বাইরে পা দিইনি, সত্যি বলছি আমি। আপনি প্লিজ একটু রুম থেকে বের হন, আমি এখনই শাড়ি খুলে ফেলছি। সত্যি আর কোনোদিনও শাড়ি ছোবও না, এবারের মতো মাফ করে দিন আমায়। বলতে বলতে হৃদি ভয়ে একদম কুঁকড়ে গেল। ওর মনে হচ্ছিল শরীর থেকে সবটুকু শক্তি যেন শুষে নেওয়া হয়েছে। সে জড়সড় হয়ে কাঁপা কাঁপা হাতে নিজের আঙুলগুলো কচলাতে লাগলো। ওর মনে হচ্ছে এই বুঝি শুভ্র তার গালে সজোরে একটা চর বসিয়ে দিয়ে চিৎকার করে বলবে, তোর সাহস কি করে হলো আমি বারবার বারণ করার পরও শাড়ি পরার? কিন্তু অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরেও শুভ্রের কোনো গর্জন বা শাসন কানে আসলো না। চারপাশটা এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে আছে। হঠাৎ হৃদি অনুভব করল খুব তপ্ত একজোড়া নিঃশ্বাস সরাসরি তার মুখের উপর এসে পড়ছে। সে উষ্ণ পরশে হৃদির চোখের পাপড়িগুলো কেঁপে উঠল। সে অত্যন্ত ধীরলয়ে নিজের চোখের পাতা মেলে তাকালো। তার তাকাতেই দেখল শুভ্রর অদ্ভুত ঘোর লাগা দৃষ্টি, যা ওকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে। শুভ্র ওর একদম কাছে দাঁড়িয়ে আছে, এত কাছে যে দুজনে উষ্ণ নিঃশ্বাস একে অপরের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। এদিকে শুভ্র যেন নিজের চোখের সামনে আজ এক অন্য হৃদিকে আবিষ্কার করেছে।
মায়াবী চোখে লেপ্টে থাকা গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, আর কপালে সেই ছোট্ট লাল টিপ। দুপাশে ঝুলে থাকা লম্বা দুটো বেনুনি আর হাতে লাল সাদা কাচের চুড়িগুলোর মাঝে হৃদিকে যেন এক স্বর্গীয় অপ্সরী মনে হচ্ছে। হৃদির হাতে পায়ে আলতার সেই স্নিগ্ধ রং দেখে শুভ্রর হৃদস্পন্দন মুহূর্তের জন্যই থমকে গেল। সে কোনো কথা বলতে পারছে না, শুধু একরাশ মোহ আর নেশা নিয়ে হৃদির দিকে তাকিয়ে রইল। শুভ্র সে গভীর ঘোর লাগা দৃষ্টি হৃদি আর বেশিক্ষণ সহ্য করতে পারল না। লজ্জায় আর আবেশে ও নিজের চোখ জোড়া নামিয়ে নিল। কাঁপা কাঁপা গলায় অস্পষ্ট স্বরে বলল,